আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো এই কামনা করে আমি আজকে তোমাদের জন্য আবার একটি ক্লাস নিয়ে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ পেজ থেকে ধারাবাহিকভাবে নিয়মিত তোমাদের জন্যেই আমাদের সকল শিক্ষকগণ, শ্রদ্ধেয় শিক্ষকগণ তা নিয়মিতভাবে ক্লাসগুলো নিয়ে যাচ্ছে। তোমরা যারা ক্লাসগুলো নিয়মিতভাবে করছো তাদের কিন্তু অনেকটাই উপকার হচ্ছে এবং তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছ। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার ফিজিক্স নিয়ে আমি এতটুকু বলতে পারি যে তুমি যদি ধারাবাহিক না থাকো তাহলে কোনো জিনিস থেকে তুমি সাফল্য লুফে নিতে পারবে না। তার মানে তোমাকে ক্লাসগুলো ধারাবাহিকভাবেই করতে হবে। যাই হোক, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমরা আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে নবদূরবীক্ষণ যন্ত্র, এই টপিকটি আমরা আজকে পড়বো। জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাও আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা ইতিমধ্যে যারা ক্লাসটিতে জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো। খান হাদি, রংতুলি, তারপর মোবারক জয়েন করেছো, তুষার, তারপর রাকা, তারপর আমি দেখছি শিরি, তারপর রবিউলকে দেখছি, তারপর খায়রুলকে দেখছি, তুহিনকে দেখছি, মুক্তা, মোবারক, হোসাইন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ক্লাসটা করার জন্য। তাহলে কোনো জিনিস থেকে তুমি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খান হাদি ঠিক আছে, হ্যাঁ 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 একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ধন্যবাদ। চলো তাহলে আজকে আমরা নবদূরবীক্ষণ যন্ত্র ক্লাসটি শুরু করি। তো নবদূরবীক্ষণ যন্ত্র ক্লাসটিতে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু সরে যাই তাহলে তোমরা দুইটা চিত্র, দুইটা ফিগার দেখতে পাচ্ছ। আসলে আমরা আজকের ক্লাসে কি করব? আমরা অলরেডি বেশ কয়েকটা ক্লাসে আমরা দেখলাম যে প্রথমে আমরা এই চ্যাপ্টারে লেন্সটা ভালো করে আয়ত্ত করলাম। তারপর দেখা গেল যে ওই লেন্সগুলো দিয়ে আমরা একটা একটা করে আলোকযন্ত্র শিখতে থাকলাম। যেমন প্রথমে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র শিখলাম, তারপর আজকে আবার আমরা দেখতে পাচ্ছ তোমরা যে কি বলে দূরবীক্ষণ যন্ত্র শিখছি। দূরবীক্ষণ যন্ত্র মূলত কি কাজ করে? আমরা গত ক্লাসে আমাদের হাবিব স্যার গত ক্লাসে পড়িয়েছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা আমরা পড়েছি যে একটা ক্ষুদ্র বস্তুকে এটাকে বড় করে দেখায়। তো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা করে, অনেক দূরের একটা বস্তু, ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছো, তো সেক্ষেত্রে অনেক দূরের একটা বস্তু তুমি দেখতে চাও, তুমি সেটাকে স্পষ্ট করে দেখতে চাও। তো সেক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্র যে কাজটা করে, ওই দূরের বস্তুটাকে বড় করে দেখায় না, ওই দূরের বস্তুটাকে কাছে নিয়ে এসে তোমাকে দেখায়। তো দূরের বস্তুটাকে কাছে নিয়ে এসে দেখার যে ব্যাপারটা, এটাই কিন্তু আসলে দূরবীক্ষণ যন্ত্র। তো যাই হোক, দূরবীক্ষণ যন্ত্র কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করি। নর্মালি নবদূরবীক্ষণ যন্ত্র যেটা, সেটা দিয়ে তোমার অনেক তোমার আকাশের অনেক পরীক্ষণগুলো করা হয়, যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে করা হয়। তো যাই হোক, এই নবদূরবীক্ষণ যন্ত্রকে দুইটা ভাবে সেট করা যায়, তুমি কি দেখবা সেটার উপরে। যেমন আমি নর্মালি এই ক্লাসটা নেওয়ার সময় সবসময় বলে থাকি যে ধরো তুমি একটা পুরো চাঁদকে দেখতে চাও, তো পুরো একটা চাঁদকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে পুরো চাঁদটাকে তুমি দেখবা, পুরো চাঁদটাকে তুমি দেখবা, তাহলে তোমাকে অসীমে ফোকাস করতে হবে। দুইভাবে ফোকাসিং করা যায়, এটা হচ্ছে অসীমে ফোকাসিং, এটা হচ্ছে স্পষ্ট দর্শনে ফোকাসিং। তার মানে তুমি পুরো চাঁদটাকে দেখতে চাও না, এই চাঁদের ভেতরে যে নানান রকম কণাগুলো আছে, যেমন গ্রামের ভাষায় বলে যে চাঁদের বুড়ি থাকে, চাঁদের ভেতরে একটা গাছ থাকে, গাছের মধ্যে চাঁদের বুড়ি থাকে। তো তুমি ওই গাছের মধ্যে ধরো এই যে চাঁদের বুড়িটাকে তুমি দেখতে চাও, তাহলে যেটা করতে হবে, তোমাকে দূরবীক্ষণ যন্ত্রটাকে আরেকটু ফোকাস করে ভেতরে যেতে হবে, তাহলে তুমি স্পষ্ট করে ওই গাছকে বা চাঁদের বুড়িকে বা বিভিন্ন কণাকে তুমি দেখতে পারবা। আর যদি পুরো চাঁদটাকে দেখতে চাও তাহলে তোমাকে অসীমে ফোকাস করতে হবে। আর যদি চাঁদের ভেতরের বিভিন্ন কণা বা বিভিন্ন জিনিস দেখতে চাও, সেক্ষেত্রে তোমাকে স্পষ্ট দর্শনে ফোকাস করতে হবে। তাহলে তুমি বলতে পারো স্যার, নবদূরবীক্ষণ যন্ত্রকে কি দুইভাবে ফোকাস করা যায়? হ্যাঁ, একটা হচ্ছে অসীমে ফোকাসিং করা যায়, তাহলে তুমি বিম্বটা পাবা অসীমে। আরেকটা হচ্ছে স্পষ্ট দর্শনে ফোকাসিং, তাহলে তুমি ওই যেটাকে দেখতে চাও তুমি সেটাকে স্পষ্ট করে দেখতে পারবা। তো যাই হোক, এখন আমরা চলো প্রথমে আমরা স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাস করি, আমাদের চোখটাকে স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাস করি, কারণ আমরা চাঁদের বুড়িটাকে দেখতে চাই, বা চাঁদের ভেতরে গাছকে দেখতে চাই, বা চাঁদের ভেতরে যে বিভিন্ন কণা আছে সেগুলো দেখতে চাই। তো সেগুলো দেখতে গেলে তুমি যেহেতু চাঁদের ভেতরে গিয়ে দেখতে চাও, তাহলে স্পষ্ট দর্শনে তোমাকে ফোকাস করতে হবে। তার মানে তুমি স্পষ্টভাবে কিছু একটা দেখতে চাচ্ছ। তো এই যে বিম্বটা কিন্তু স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতেই পাওয়া যাবে। তো
তো চলো এই ধরনের যন্ত্র কিভাবে সেট আপ করে চলো দেখি। তোমরা গত ক্লাসে নিশ্চয়ই শিখেছো লক্ষ্যবস্তু যে পাশে থাকে ওই লেন্সটাকে বলে অভিলক্ষ্য, এবং তোমার যে পাশ দিয়ে তুমি আসলে দেখবা, মানে যে পাশে তোমার চোখ থাকে, মানে নেত্র থাকে, ওই লেন্সটাকে বলা হয় অভিনেত্র। তো অভিলক্ষ্য অভিনেত্র দুটো লেন্স। তো অসীম থেকে আলোক রশ্মি আসতেছে, অসীমের একটা বস্তু। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নর্মালি আমরা অনেক দূরের বস্তুটাকেই কাছে এনে দেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে অসীম থেকে ধরো লক্ষ্যবস্তু এই অভিলক্ষের মধ্যে এসে পড়লো। তো পড়ার পরে লক্ষ্যবস্তু যেহেতু অসীমে আছে, তো মাথায় রাখবে যে অসীম থেকে কোনো যদি লক্ষ্যবস্তু আসে, অসীম থেকে লক্ষ্যবস্তু আসলে সেটা গিয়ে মিলিত হয় ফোকাস তলে। এটা মাথায় রাখবে যে অসীম থেকে লক্ষ্যবস্তু এলে সেটা মিলিত হয় ফোকাস তলে। তো ফোকাস তলে গিয়ে মিলিত হলো। তো এখানে তুমি দেখো যে এটা এই আলোক রশ্মিটা অসীম থেকে আসার ফলে একটু বেঁকে গেছে, এটা আলোক কেন্দ্র দিয়ে আসছে তাই সেটা সোজা গেছে। তো এখানে গিয়ে কিন্তু সে মিলিত হইলো, একটা বিম্ব পাইলাম আমরা। তো এই যে বিম্বটা আমরা পাইলাম, তুমি একটু লক্ষ্য করে দেখো, এই লেন্সের জন্য এটা কিন্তু বিম্ব, বাট এই লেন্সের জন্য এটা কিন্তু লক্ষ্যবস্তু। তোমরা কিন্তু জটিল অণুবীক্ষণ যন্ত্রে নিশ্চয়ই এই শব্দগুলো সম্পর্কে পরিচিত। তাহলে এই লেন্সের জন্য যেটা বিম্ব, এই লেন্সের জন্য সেটা হচ্ছে লক্ষ্যবস্তু। তাহলে এই লেন্সের জন্য যেটা লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি তো কোথায় যাবে? লেন্সে গিয়ে পড়বে। তো আলোক রশ্মি লেন্সে গেল, এখান থেকে আলোক রশ্মি লেন্সে গেল। একটু লক্ষ্য করে দেখো তোমরা যে এই আলোক রশ্মিগুলো তুমি প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা যাবে সেটা তো প্রধান ফোকাস দিয়ে যায়, মানে অভিনেত্রের যে প্রধান ফোকাস সেটা দিয়ে যায়। আমি এটাকে ই দ্বারা প্রকাশ করছি, ইতে আইপিস মানে অভিনেত্রের ফোকাস দূরত্ব। তো এখান থেকে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে এবং আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা সোজা চলে যাবে। এদেরকে দেখে মনে হচ্ছে এরা আর মিলিত হবে না। তার মানে পেছন দিকে এদেরকে বর্ধিত করলে দেখা যাবে একটা বিন্দুতে এরা মিলিত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে মনে হয় আলোক রশ্মিগুলো আসছে। তার মানে তোমার চোখ যদি তুমি এখানে রাখো, এখানে যদি তোমার চোখ রাখো, তো তুমি দেখতে পারবা যে ওই চোখ দিয়ে, মানে চোখ এখানে কেন রাখবো, কারণ এই অভিনেত্র, তার মানে এই যে পাশে তোমার চোখ থাকে সেই লেন্সটাকে অভিচোখ বলে। চোখেরই আরেকটা শব্দ হচ্ছে নেত্র। আচ্ছা, তাহলে এখানে তুমি চোখ দিয়েছো, তো চোখ দিয়ে তুমি দেখছো যে এখানে একটা বিম্ব পাওয়া গেছে, এখান থেকে মনে হয় আলোক রশ্মিগুলো তোমার চোখে গেছে। আসলে কিন্তু এখান থেকে যায় নাই, তার মানে এই বিম্বটা হচ্ছে অবাস্তব। তো অবাস্তব বিম্বটা তুমি দেখো, অবাস্তব বিম্বটাকে আমরা ভিই বলি। হ্যাঁ, তো এটা যেহেতু অভিনেত্রের জন্য বিম্ব পেয়েছি, সো এটাকে ভিই বলতে পারি, মানে আইপিসের জন্য যে বিম্বটা পেয়েছি, এই বিম্বটা যেহেতু অবাস্তব, কোনো সন্দেহ নাই এটার মান হবে ঋণাত্মক। আচ্ছা, এই জন্য ভিই সমান আমরা বলতেছি -d। আবার একটু একটা বিষয় লক্ষ্য করো যে এখানে এই এই যে আমরা স্পষ্ট করে কি তাহলে বস্তুটা দেখতে পারবো? এই যে বিম্বটা পাইলাম, অসীমে যে লক্ষ্য বস্তুটা ছিল তার থেকে এই বিম্বটা তো অনেকটা ছোট মনে হচ্ছে। হ্যাঁ, অসীমে বস্তুটার থেকে বিম্বটা অনেক ছোট, তারপরেও কেন আমরা স্পষ্ট করে এটাকে দেখছি, এটা কিন্তু একটা প্রশ্ন। এই বিম্বটাকে কেন আমরা স্পষ্ট করে দেখছি, এটা বোঝার জন্য তোমাকে বীক্ষণ কোণ বুঝতে হবে। তুমি একটু লক্ষ্য করো, এই যে এখানে একটা কোণ দেখতে পাচ্ছ তুমি আলফা, এই একটা কোণ দেখতে পাচ্ছ তুমি বিটা, এই কোণগুলোকেই বলে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ নাকি যার বড় হয় সেই বস্তুটা নাকি দেখতে বেশি স্পষ্ট হয়। তার মানে বীক্ষণ কোণ তুমি এরকম করে বুঝতে পারো, যেমন মনে করো এখানে চোখ আছে, তো এখানে একটা চোখ আছে, এখানেও চোখ আছে। বীক্ষণ কোণ বোঝার জন্য তুমি এটা সহযোগিতা নিতে পারো। যেমন মনে করো এটা একটা লক্ষ্যবস্তু, এটা একটা লক্ষ্যবস্তু, একটা বস্তু তুমি তোমার চোখ দিয়ে দেখতে চাও, একটু লক্ষ্য করো। এখানে তুমি বীক্ষণ কোণটা যত পাইলা, এখানে কিন্তু বীক্ষণ কোণটা তুমি এমনটা পাবে না, যদিও ভালো করে রেখাগুলো হয়নি। হ্যাঁ, এখন অনেকটাই হয়েছে। তো এই বীক্ষণ কোণটা যতটুকু, এই বীক্ষণ কোণটা কিন্তু তার চেয়ে ছোট। তার মানে বীক্ষণ কোণ বড় হলে বস্তু স্পষ্ট করে দেখা যায়। আমরা তো জানি বস্তু কাছে থাকলে সেটা স্পষ্ট করে দেখা যাবে। সেক্ষেত্রে কি বীক্ষণ কোণটা বড় হয়? হ্যাঁ, বড় হয়, বিধায় আমরা স্পষ্ট করে দেখতে পারি। আর বস্তু দূরে থাকলে, বস্তু অনেক বড় থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু বীক্ষণ কোণ ছোট হলে বস্তুটাকে দেখা যাবে না স্পষ্ট করে। তাইলে আমরা বুঝতে পারলাম বীক্ষণ কোণ যত বড় হয় বস্তু তত স্পষ্ট করে দেখা যায়। তাহলে এই যে আমরা তোমার স্পষ্ট দর্শনে ফোকাস করলাম, স্পষ্ট দর্শনে ফোকাস করতে আমাকে কি কি কাজ করতে হয়েছে আমরা একটু স্পষ্ট হয়ে নেই। প্রথমে অসীম থেকে লক্ষ্যবস্তু আসবে, সেটি মিলিত হবে কোথায়? ফোকাস তলে। এখান থেকে আরেকটা লেন্সে আলোক রশ্মি যাবে, সেটি কিন্তু মিলিত হবে না। তো পেছন দিকে বর্ধিত করলে আমরা এখানে একটা বিন্দু পাবো, যেখানে একটি বিম্ব পাওয়া যাবে। বিম্বটা স্পষ্ট করে দেখা যাবে এজন্য কারণ এই বীক্ষণ কোণটা এটার থেকে বড়, তার মানে বিটাটা আলফার থেকে বড়, তাই এটাকে স্পষ্ট করে দেখা যাবে। এটাই হচ্ছে স্পষ্ট দর্শনে ফোকাসিং। এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন অবশ্যই তোমাকে
এই যে অভিনেত্রীর যে ফোকাস দূরত্ব আছে, অভিনেত্রীর ফোকাস দূরত্বের মাঝে অবশ্যই এই অভিলক্ষের জন্য তুমি যে বিম্বটা পেয়েছিলে সেটাকে সেট করতে হবে, তা না হলে তুমি স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে এই বিম্ব কিন্তু তুমি পাবে না। তাহলে কি বললাম, অবশ্যই অভিনেত্রীর ফোকাস দূরত্বের মাঝে অভিলক্ষের এই বিম্বটাকে স্থাপন করতে হবে, তাহলে কেবলমাত্র যন্ত্রটা সেটিংস সুন্দর হবে এবং তুমি দেখতে পারবা ভালো করে। তো এখানে কিছু পরিচয় তোমার জানার দরকার আছে, পরিচয়গুলো তুমি দেখতেই পারতেছো যে এই দুইটা লেন্সের মধ্যবর্তী যে দূরত্ব, এটা গত ক্লাসে তোমরা পড়েছো L = VO + UE। আমরা জানি লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব VO + UE। এখন কথা হচ্ছে আমার VOটা কত, অভিলক্ষের জন্য যেই বিম্ব সেটাই তো VO, ওতে অবজেক্টিভ বোঝাচ্ছে মানে অভিলক্ষ। তো অভিলক্ষের জন্য যেটা বিম্ব, তো সেটাকে তো আমরা ভিও বলি। আমরা দেখতেই পারতেছি এই ভিও আর এফওর ভ্যালুটা ইকুয়াল, মানে বিম্বটা তো ফোকাস তলেই হয়েছে, তাহলে ভিও আর এফও কি একই কথা নয়? একই কথা। আবার একটু লক্ষ্য করো, এই যে বিম্বটা তুমি দেখতেছো, এখান থেকে এই লেন্স পর্যন্ত দূরত্বটাকে আমরা ইউই বলতে পারি, কারণ এই লেন্সের জন্য এটা কিন্তু ছিল কি লক্ষ্যবস্তু, তাহলে আমরা এটাকে বলতে পারি ইউই। তার মানে আইপিসের জন্য লক্ষ্যবস্তু। এখন এই ভ্যালুগুলো যদি তুমি এখানে বসাও, তুমি কিন্তু লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবে। আর এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালো করে জানা থাকতে হবে, যেমন আমি বের করে তোমাকে দেখাচ্ছি। যেমন L = VO + UE, এখানে VO সমান আমি বলছি FO প্লাস, এখন UE এর মানটা কত? আমরা নিশ্চয়ই জানি 1/UE সমান 1/UE + 1/VE সমান হচ্ছে 1/FE। এই লজিকটা লেন্সের সাধারণ সমীকরণ দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তো একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা 1/UE-টাকে যদি রেখে দেই, তাহলে আমরা বলতে পারছি 1/FE - 1/-D, কারণ ভিইর মানটাকে আমরা বলছি -D, যেহেতু এটা অবাস্তব। তো একটু লক্ষ্য করো, কারণ বাস্তবে এরা মিলিত হয়নি, এরা মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। আচ্ছা, মিলিত এখানে হয়েছে বলে মনে হচ্ছে, এটাকে অপসৃত হওয়া বলে। তো যাই হোক, মাইনাসে মাইনাসে আলটিমেটলি এখানে আমরা প্লাস বলতে পারি। তো এটাকে যদি আমরা লসাগু করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি লসাগু করলে FED, তো এখানে D থাকছে, এখানে FE থাকছে। একটু লক্ষ্য করো তো শিক্ষার্থী বন্ধুরা, 1/UE সমান যদি 1/UE সমান যদি D + FE ভাগ FED হয়, তাহলে UE সমান হবে ঠিক এর উল্টো। তাহলে ইউর ভ্যালুটা আমরা লিখতে পারি FED, নিচে হচ্ছে D + FE। এই যে আমরা যে সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো কোন লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব? সকল লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এরকম নয়। তাহলে কোন লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত? স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাসিং করলে যেই লেন্সগুলো যেই সেটআপমেন্টে থাকে, সেই লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে এত। তো আমরা এটাকে নোট করে ফেলতে পারি যে L = FO + FED, নিচে হচ্ছে D + FE। আচ্ছা, তো যাই হোক, এই লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেছি। এখানে কি আরো কিছু জানার আছে? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন এটাকে নর্মালি আমরা এমন করে বলতে পারি যে এখানে যে বিম্বটা যে বিবর্ধিত হয়েছে, এই বিবর্ধন সমান নাকি বিটা ভাগ আলফা। একটু লক্ষ্য করো, এই যে বিটা আর আলফা এর অনুপাতই হচ্ছে বিবর্ধন। তো এটার অনুপাতি বিবর্ধন কেন হলো? এখানে বিটা কি? বিটা হচ্ছে এখানে বিম্ব দ্বারা সৃষ্ট কোণ। বিম্ব দ্বারা যে সৃষ্ট কোণ, এই কোণটা কিন্তু বিটা, আর বস্তু দ্বারা সৃষ্ট কোণ সেটা হচ্ছে আলফা। তো এই বিম্ব দ্বারা সৃষ্ট কোণ আর বস্তু দ্বারা সৃষ্ট কোণ, এদের অনুপাতই হচ্ছে বিবর্ধন। তো একটু লক্ষ্য করো, বিটাকে আমরা এখানে যেহেতু কোণগুলো অনেক ছোট হয়, এটাকে আমরা ট্যান বিটা বলে আখ্যায়িত করতে পারি, এটাকে আমরা ট্যান আলফাও বলতে পারি। ছোট কোণগুলো ছোট হলে এরকম করে ফরম্যাটে লেখা যায়। তো ট্যান বিটা সমান আমরা বলতে পারি, একটু লক্ষ্য করো, ট্যান বিটা সমান আমরা বলতে পারি লম্ব ভাগ ভূমি। আচ্ছা, এখন এই কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, বিপরীত ভ্যালুটাকে আমরা বলতে পারি এল, কারণ এই বিম্বের দৈর্ঘ্যটাকে আমরা এল বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব ভাগ ভূমি, আর ভূমিটা হচ্ছে ইউই। তাহলে আমরা বলতে পারি এল ভাগ ইউই।
এবার চলো টেন আলফা সমান কত। টেন আলফা সমান দেখা যাচ্ছে একই কথা, কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, তো লম্ব ভাগ ভূমি, তার মানে লম্ব হচ্ছে এল, এল ভাগ কত, এল ভাগ আমরা বলতে পারি এফও বা ভিও, তুমি যেটাকে বলো এফওটাকে আমরা এখানে রিসিভ করব। তাহলে একটু লক্ষ্য করো, এল এল তো কেটেই যাচ্ছে, এল ভাগ ইউই ইন্টু এফও ভাগ এল, আলটিমেটলি এখানে থাকছে এফও ভাগ ইউই। তার মানে আমরা বলতে পারি বিবর্ধন এম ইজিক্যাল টু এফও ভাগ ইউই, বিবর্ধন এম ইজিক্যাল টু হচ্ছে এফও ভাগ ইউই। কিছুক্ষণ আগে কিন্তু আমরা 1/u এর একটা ভ্যালু পেয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেটাকে উল্টায় আমরা এমন করে লিখছিলাম। ওটাকে কিন্তু আমরা এখানে গুছায় লিখতে পারি। কিভাবে আমরা ওটাকে গুছায় লিখতে পারি, এফওটাকে রেখে দিলাম, 1/u সমান সমান এটার ঠিক উল্টা ছিল, তো সেটা ছিল কত, ডি প্লাস এফই, নিচে হচ্ছে এফইডি। মনোযোগ দিয়ে একদম কন্টিনিউয়াসলি যদি দেখতে থাকো তাহলে ক্লাসগুলো ভালো লাগবে। এছাড়া ফিজিক্সের ক্লাস তুমি হঠাৎ করে একটু একটু দেখে মজা পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। তো তোমরা দেখছো তো ক্লাসগুলো? হ্যাঁ হ্যাঁ, তাসরিফ, ওয়ালিউল্লাহ শেখ, ঝিমলি, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুটা কত পাইলাম, বিবর্ধনটা স্পষ্ট দর্শনে ফোকাসিং এর বিবর্ধনটা কত পাইলাম আমরা, এফও ভাগ ইউই। তো আমরা এই সমীকরণটাকে আবার গুছায় লিখতে পারি। এখান থেকে তোমার এফিটাকে যদি আমরা কমন নেই, এফিটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে এটাকে আরেকটু গুছায় লিখেই ফেলি চলো, কারণ বইয়ের মধ্যে তুমি এরকমটা দেখবা না। তো এফও বাইরে যদি আমি এফিটাকে নিয়ে আসি, এফিটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে ডি ডি আলটিমেটলি কেটে কিন্তু 1 থাকছে, 1 প্লাস ওখানে কিন্তু তোমার থাকছে এফই ভাগ ডি। তাহলে আমরা বলতে পারি এফও ভাগ এফই 1 প্লাস এফই ভাগ ডি। তো এই যে জিনিসটাকে আমরা সমাধান করে করে নিয়ে আসলাম, এটাকে আমরা কিন্তু এখানে পাশেই নোট করে রাখবো। আমরা কি করলাম সেটা নোট করে রাখবো। আমরা বিবর্ধন বের করলাম স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাস করে। বিবর্ধনটা কত পাইলাম, এম ইজিক্যাল টু এফও ভাগ এফই 1 প্লাস এফই ভাগ ডি। এই তো আমরা বিবর্ধনের যে সমীকরণটা পাইলাম। আলটিমেটলি এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা বের করেছি, স্পষ্ট দর্শনে ফোকাস করতে গিয়ে আমরা বিবর্ধনটা বের করেছি। মোটামুটি এই দুইটা সূত্র এখানে আছে, পরীক্ষার মধ্যে আসলে দুটো জিনিসই আছে আসে আর কি, যে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেটা হচ্ছে এত, আর এখানে বিবর্ধনটা কত সেটা হচ্ছে এত। তো যাই হোক, আমরা স্পষ্ট দর্শনে ফোকাস করে ফেলেছি, আমরা চাঁদের বুড়িটাকে অলরেডি দেখে ফেলেছি। এবার চলো আমরা অসীমে ফোকাস করি। অসীমে ফোকাস করলে তুমি একটু লক্ষ্য করো, তুমি পুরো চাঁদটাকে দেখতে চাও, তার মানে বিম্বটাকে তুমি পাবা কোথায়, অসীমে। তার মানে পুরো চাঁদটাকে তুমি দেখতে চাও, তাহলে সেক্ষেত্রেও লক্ষ্যবস্তু অসীম থেকে আসবে, লেন্সের উপরে পড়বে। এখন এখানেও তো ফোকাস তলে বিম্বটা হবে। আচ্ছা, এই যন্ত্রটাকে তুমি যদি এই লেন্সটাকে একটু পেছন দিকে ঘুরিয়ে নাও, তাহলে কিন্তু এফওটাও একটু পেছনে চলে যাবে। আলটিমেটলি তখনই কিন্তু অসীমে ফোকাসটা হবে। সেক্ষেত্রে যে বিষয়টা তুমি একটু লক্ষ্য করেছো নিশ্চয়ই, যে অসীম থেকে লক্ষ্যবস্তু এসে ফোকাস তলে বিম্ব গঠিত হয়েছে, এই লেন্সটাকে একটু সেট আপ করে পেছনে নিয়ে গিয়েছি, তাহলে এফিটাও এখানে চলে গেছে। তার মানে এফও যেখানে এফই সেখানেই। তো এখানে বিম্ব পাওয়া গেছে, এখান থেকে লক্ষ্যবস্তু, এটা তো আসলে এই লেন্সের জন্য বিম্ব, কিন্তু অভিনেত্রের জন্য এটা তো লক্ষ্যবস্তু। তো লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি আবার এই অভিনেত্র লেন্সে যখন এসে পড়ে, তখন আলোকরশ্মিগুলো এমনভাবে চলে যায়। তো একটু লক্ষ্য করো, আলোক কেন্দ্র দিয়ে গেলে সোজা যায়, আর প্রধান অক্ষের সমান্তরে আসলে, সমান্তরালে যদি আসে তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে যায়। তো আলটিমেটলি এখান থেকে মেসেজ হচ্ছে, এই আলোক রশ্মিগুলো পিছনে বর্ধিত করলে দেখা যায় এই রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল। এখানে দেখা যায় এই রশ্মিগুচ্ছগুলো, এটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, কোথায় রশ্মিগুচ্ছগুলো এরকম সমান্তরাল থাকে। যেমন এখানে তো রশ্মিগুচ্ছগুলো এরকম সমান্তরাল ছিল না, এখানে তো এখানে মিলিত হয়েছে, তার মানে একটা বিম্ব পেয়েছি। এখানে রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হবে বিধায় বিম্বটা এখানে কোথাও মিলিত হচ্ছে না, তার মানে বিম্ব অসীমে। তো বিম্বটা এক্ষেত্রে ইনফিনিটি, দ্যাট মিনস অসীমে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, বিবর্ধন কত হবে, চলো ঝটফট বের করে ফেলি। দুটো জিনিস বের করবো এক্ষেত্রে, একটা হচ্ছে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে একটু লক্ষ্য করো তো,
লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি ভিও প্লাস ইউই, এটাই আমাদের মেইন লজিক। তো আমাদের ভিওটা তো এফওই আর আমাদের ইউইটা হচ্ছে এফই, তাহলে এল ইজ ইকাল টু হচ্ছে এফও প্লাস এফই, দ্যাট ইজ। আচ্ছা, ওখানে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন ছিল তুমি নিশ্চয়ই লক্ষ্য করতেছো। এবার চলো এখানে বিবর্ধনটা কত, এটা আরো মজার একটা জিনিস, কারণ বিবর্ধন এম ইজ ইকাল টু আমরা মাত্র পেয়েছি এফও ভাগ এফই 1 প্লাস এফই ভাগ ডি। এক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে এখানে যে বিম্বটা মানে ডিটা এখানে কিন্তু ইনফিনিটি, সো এই জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে সেক্ষেত্রে একটু লক্ষ্য করো তো সামথিং বাই ইনফিনিটি সমান কিন্তু 0, তো 1 প্লাস 0 সমান কিন্তু 1, সেক্ষেত্রে কিন্তু এখানে বিবর্ধনটা চলে আসতেছে কত, এই যে এত। তাহলে অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হবে, এবং তুমি যদি অসীমে ফোকাস করে অসীমের পুরো বস্তুটাকে তুমি দেখতে চাও, চাঁদকে দেখতে চাও, সেক্ষেত্রে লেন্সটাকে তোমাকে একটু মুভ করাইতে হবে। একটু মুভ করে আগে যেমন বিম্বটাকে তুমি রেখেছিলে এই অভিলক্ষের বিম্বটাকে রেখেছিলে তুমি অভিনেত্রের ফোকাস দূরত্বের মাঝে, তখন তুমি কিভাবে দেখতে চাচ্ছিলা, স্পষ্টভাবে স্পষ্ট দর্শন করতে চাচ্ছিলা। এবার তুমি অসীমে দর্শন করতে চাও, অসীমে ফোকাস করতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে লেন্সটাকে একটু পিছিয়ে নিতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এফ ও এফই একই জায়গায় গঠিত হবে, আর এফ ও এফই একই জায়গায় গঠিত হলে রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হবে, সেক্ষেত্রে বিম্বটা অসীমে পাবা, বিম্ব অসীমের মান এখানে বসায় দিবা, তুমি বিবর্ধন পাবা, এবং এফও আর এফই মানেই হচ্ছে আসলে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে চারটা লজিক নাম্বার 1, লজিক নাম্বার 2, লজিক নাম্বার 3, লজিক নাম্বার 4, নব দূরবীক্ষণ যন্ত্রের লজিক এই চারটাই, তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল এই লেন্সগুলোর সেটআপমেন্ট ভালো করে বোঝা। আমরা নিশ্চয়ই সেটা বুঝে ফেলেছি, এবং বিম্ব কি এখানে কেমন দেখছি স্পষ্ট করে, এখানে অসীমে দেখছি, আচ্ছা এখানে চাঁদের বুড়িকে দেখছি, এখানে চাঁদকে দেখছি, তো এরকম করে মোটামুটি আমরা দুইটা ফোকাসিং শিখে ফেললাম, একটা হচ্ছে অসীমে ফোকাসিং, একটা স্পষ্ট দর্শনে ফোকাসিং, এখানে দুইটা লজিক পেয়েছি, এখানে দুইটা লজিক পেয়েছি। তো আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা বিষয়গুলো বুঝে ফেলেছো খুব স্পষ্ট করে। আমি একটু দেখতে চাই, আচ্ছা তোমরা যদি আমাকে একটু নক করো যে এটা তোমরা স্পষ্ট কিনা, আমাকে যদি একটু নক করো তাহলে আমি একটু আত্মবিশ্বাস পাই আর কি। তাহলে আমি তোমাদেরকে এই চারটা লজিক রেখে বাকি সব মুছে দিয়ে তোমাদেরকে আমি ম্যাথ দিতে চাই, সেক্ষেত্রে আমি দুই একটা ম্যাথ তোমাদেরকে এখনই সলভ করে দিতে চাই। তাহলে আমি সবগুলো ফিগারগুলো আমি মুছে ফেলি, সেক্ষেত্রে আমি তোমাকে দুই একটা ম্যাথ করাই চলো, তাহলে নিজেদেরই আসলে ভালো লাগবে যদি তুমি ম্যাথগুলো করতে পারো। মাথায় রাখবে সবসময় সূত্রগুলো অ্যাপ্লাই করার আগে সূত্রগুলো কিভাবে আসছে এটা যদি খুব ভালো করে তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার ভেতরে একটা দুর্বলতা থাকবে, মানে সৎ সাহস থাকবে না। সবসময় দেখবে তুমি যদি সৎ থাকো তাহলে তোমার বুকের ভেতর একটা অন্যরকম সাহস কাজ করবে যে কোনো কিছু করতেই। তো যাই হোক, সেক্ষেত্রে তুমি পড়াশোনায় সৎ থাকতে গেলে তোমাকে তত্ত্বগুলো ভালো করে বুঝতে হবে, শুধু সূত্রগুলো মুখস্থ করলে চলবে না। দিন শেষে সূত্রগুলোই আমার কাজে লাগে, কিন্তু তত্ত্ব না বুঝলে তুমি আবার প্রশ্ন বুঝবা না। তো এখন চলো আমি তোমাকে দুই একটা ম্যাথ দেই, দেখি তুমি করতে পারো কিনা। হ্যাঁ, তোমরা বলছো তাসরিফ, তারপরে জান্নাত সিয়া, তারপর সৌরিয়া জাহান, রাকা, তারপর রবিউল, মুক্তারান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ধৈর্য ধরে করছো তারা ইনশাল্লাহ ভালো করবে ভবিষ্যতে, আমি এই কামনাই করি। একটি নব দূরবীক্ষণ সবার থেকে স্পেশাল হইতে চাও, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো। সবাই করবে না, তার মানে যারা করছো তারা এগিয়ে থাকবে, স্পেশালিটি তোমাদের এটাই। আচ্ছা, তো নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব মোটামুটি আমি ধরো বলে দিলাম 50 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা, কিন্তু তোমার কাছে কি চেয়েছে? নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটার দৈর্ঘ্য কত? নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটার দৈর্ঘ্য কত? ধরো এটা একটা প্রশ্ন, আমি যদি জিজ্ঞেস করি যে কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে চাও,
তোমরা ইতিমধ্যে অলরেডি নিশ্চয়ই বুঝে ফেলেছো কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাও। নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটার দৈর্ঘ্য, নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটার দৈর্ঘ্য কিছুক্ষণ আগে দেখিয়েছি। স্পষ্ট দর্শনের ফোকাস তার মানে নিকট ফোকাস, ওটাই স্পষ্ট দর্শনের ন্যূনতম বিন্দুতে যে ফোকাস করেছিলে ওটাই নিকট ফোকাসিং। তো নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটার দৈর্ঘ্য যদি বের করতে চাও, সূত্র হচ্ছে FO প্লাস FE। তোমরা নিশ্চয়ই স্পষ্ট। তো এখন আমি তোমাদের কাছ থেকে আনসারটা আশা করছি, দেখি কে সবার আগে আনসারটা আমাকে বলতে পারে। এগুলো কিন্তু অসীমে ফোকাসিং, অসীমে ফোকাসিং, এটা হচ্ছে নিকট ফোকাসিং। আচ্ছা, তাহলে নিকট ফোকাসিং এর যন্ত্রটার দৈর্ঘ্য বের করতে বলেছে এবং এর দ্বারা সৃষ্ট বিবর্ধন কত হবে। দুটো প্রশ্ন, নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটার দৈর্ঘ্য কত, এর দ্বারা সৃষ্ট বিবর্ধন কত। তো একটা এটা দিয়ে করবা, তুমি এফোর মান জানো, এফির মান জানো, নিকট ফোকাসিং যেহেতু তুমি নিশ্চয়ই ডি এর মানটাও জানো যে 25 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কিন্তু সূত্রের মধ্যেই মাইনাসটা বসিয়ে ফেলেছিলাম, এখন কিন্তু ডি এর মান তুমি -25 সেন্টিমিটার আর বসাবে না, কারণ আমরা কিন্তু ভি এর মানটা -d বসিয়েছিলাম, তারপর ওই মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়েছিল, তো মাইনাস তো আমরা বসিয়েই ফেলেছি। সো এখন ডি এর মান তুমি 25 করে বসাবা। আর আরেকটা জিনিস লক্ষ্য করবা তুমি, হ্যাঁ অলরেডি আমাকে মুক্তা রানী অলরেডি আমাকে বলেছে যে 54.167। মুক্তা রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। তারপরে HMH রাকাও বলছো তুমি যে 54.16, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই লজিক দিয়ে করে ফেলেছো। এই যে আমার সাথে তুমি ম্যাথটা করলে, এই এতটুকু লার্নিংই তোমার জন্য যে কতটুকু উপকার বয়ে আনবে, এটা তুমি যখন ভবিষ্যতে তুমি উপকারটা পাবে সে সময় তুমি বুঝতে পারবে। তাহলে আমরা নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য এবং বিবর্ধনটা আমি একটু দেখতে চাই। কে যে কোনো একজন আনসারটা দিলে। মুক্তা রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিবর্ধন 12 তুমি বলেছো, তাহলে এটা হচ্ছে 54.167 এরকম, আর এটা হচ্ছে 12। ঠিক আছে, এবার চলে যাব আমি নেক্সট কোনো একটা ডাকে। ঠিক আছে, ধন্যবাদ। এবার চলে যাব আমি নেক্সট কোনো একটা ডাকে। তো আলটিমেটলি দূরবীক্ষণ যন্ত্রের ম্যাথগুলো এমনই হয়, দূরবীক্ষণ যন্ত্রের ম্যাথগুলো এরকমই হয়। এখানে খুব বেশি পেঁচানোর আসলে সুযোগ নাই, যেটা জটিল দূরবীক্ষণ যন্ত্রে বা লেন্সে অনেক পেঁচিয়ে প্রশ্ন করা যায়, এখানে এতটা পেঁচানোর আসলে নাই। হ্যাঁ রাকা, তারপর জান্নাত সিয়া, তোমরা বলছো তোমাদের উত্তর সঠিক। তো এখন আমি আরেকটা ডাক দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তো এক্ষেত্রে আমি যদি তোমাকে বলি ঠিক সেম ওয়েতে তোমার অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব আমি লিখেই দিচ্ছি। অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব, তারপর হচ্ছে তোমার ডি, সেক্ষেত্রে এখানে বোঝাই যাচ্ছে, মানগুলোই দিয়ে দেই, বাংলাটা তুমি বুঝতে পারবে। 0.20 মিটার একটা হচ্ছে 0.20 মিটার, আর একটা হচ্ছে 0.02 মিটার, এরকম এফও আর এফ এর ভ্যালু দেওয়া আছে। তো আমি তোমার কাছে জানতে চাই এল অসীমে ফোকাসিং করলে এল, আর অসীমে ফোকাসিং করলে এম। আচ্ছা, এই সূত্রগুলো কিন্তু স্পষ্ট দর্শনে ফোকাস করলে স্পষ্ট দর্শনের ডিটা তো তোমার এখানে বসাতে হয়। মজার বিষয়, অসীমে ফোকাসিং করলে এখানে কোনো ডি নাই, এখানে তুমি স্পষ্টভাবে ওই যে 25 সেন্টিমিটার দূরে গিয়ে বস্তু দেখবা এরকম কিছু নাই, ওখানে কিন্তু 25 বসাইতে হয়, এখানে 25 বসানোর দরকার নাই। তাহলে এখানে শুধু তোমার অসীমে ফোকাসিং এর কোনো ম্যাথ থাকলে শুধু অভিলক্ষের ফোকাস দূরত্ব অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া থাকবে, আর তোমার কাছে এগুলো চাবে। আচ্ছা, এক্ষেত্রে দেখি একটা একটা করে আনসার কে কে বলে ফেলেছো। একটু ক্যালকুলেটিং করতে যা সময় লাগে আর কি, দুইটাকে তুমি যোগ করে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 0. ইয়েস, খায়রুল ইসলাম তুষার, ধন্যবাদ। 0.022 মিটার, এটা হচ্ছে না, তবুও ভুল করেছো, 0.22 মিটার হবে।
22, একটা হচ্ছে 0.22 মিটার, আরেকটা হচ্ছে 10, একটা হচ্ছে 0.22 মিটার, আরেকটা হচ্ছে 10। আচ্ছা, যাই হোক, ক্যালকুলেটিং করলেই, যোগ বিয়োগ করলেই বোঝা যাবে। রবিউল তোমাকেও ধন্যবাদ, রাকা তোমাকেও ধন্যবাদ। তাহলে এই যে আমরা দূরবীক্ষণ যন্ত্র পড়লাম, আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র পড়লাম, আমরা এই চ্যাপ্টারে প্রিজম পড়লাম। তো আমি আমার শিক্ষকতা জীবনে যতটুকু দেখেছি, জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে কখনো প্রশ্ন আসা মিসিং হয়নি। ফাইনাল পরীক্ষার কথা বলছি। তো চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসার মতো জায়গা কয়েকটাই। আমি ফাইনালি তোমাদেরকে একটু বলে দেই, তুমি খুব ভালো করে প্রিজমটা পড়বে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তুমি খুব ভালো করে জটিল অনুবীক্ষণ, জটিল অনুবীক্ষণ যন্ত্রটা পড়বে, জটিল অনুবীক্ষণ যন্ত্রটা পড়বে। তুমি খুব ভালো করে দূরবীক্ষণ যন্ত্রটা পড়বে। তুমি পরীক্ষায় যদি প্রশ্নের উত্তর করতে চাও, তুমি আরেকটা জিনিস পড়তে পারো। প্রিজম পড়েছ, জটিল অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র পড়েছ, প্রতিসরণাঙ্ক, এগুলা বিষয়ে মানে আলটিমেটলি তুমি লেন্স নিয়ে একটা প্রিপারেশন নিতে পারো। তো প্রিজম দেখো, প্রশ্ন আসার মতো জায়গা প্রিজম থেকে হয় আসবে, না হয় জটিল অনুবীক্ষণ যন্ত্র থেকে, না হয় দূরবীক্ষণ যন্ত্র থেকে, না হয় লেন্স থেকে। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি দেখেছি যে লেন্স, প্রিজম, এগুলো থেকে সবচেয়ে বেশি আমি দেখেছি, লেন্স, প্রিজম, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তবে 2016 সালে জটিল অনুবীক্ষণ যন্ত্র থেকে প্রশ্ন এসেছিল। দূরবীক্ষণ যন্ত্র থেকে আমি এখনো বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন দেখিনি, মানে ঢাকা বোর্ডের কথা বলছি। আচ্ছা, তবে আসতে পারে। তো আলটিমেটলি প্রিজম, লেন্স, জটিল অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এই 4টা টপিক জ্যামিতিক আলোক বিজ্ঞানে তুমি খুব ভালো করে যদি প্রিপারেশন নাও, আশা করি এখান থেকে কোনো কিছু আসতে তুমি আটকাবে না। তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ঈদের আগে সবাইকে ভার্চুয়ালি ঈদের দাওয়াত দিচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকবে, তোমাদের জন্য দোয়া করি, পড়াশোনাটা চালিয়ে যাবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।